ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আবার আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। আজকে তোমাদের জন্য একটি খুব ইন্টারেস্টিং টপিক, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, সেই ভারতের ভূগোলের প্রথম পার্ট নিয়ে কিন্তু চলে আসলাম। আজকে আমরা এই পার্টে জানতে পারবো ভারত, আমাদের দেশ ভারতবর্ষের সীমানা এবং এর সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে মানচিত্র সম্পর্কে, আমাদের দেশের যে বিভিন্ন স্টেটগুলো আছে, আমাদের দেশের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এগুলো অবস্থান, ভারতের বিস্তার, সীমানা, এগুলো সব ডিটেলসে আজকে জানবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইন্টারেস্টিং তোমাদের কথা বলতে চলেছি। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। এই ক্লাসটি সারা জীবন তোমাদের কাজে লাগবে, তাই খুব মন দিয়ে শোনো এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো আর দেরি না করে শুরু করে নিই আজকের টপিক, আমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের ভূগোল যে আছে তোমাদের পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার, প্রথম পার্ট। দেখো, প্রথমেই ভারত পড়ার আগে ভারতের অবস্থান সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার, পরিষ্কার ধারণা। দেখো, এই ভারতের ম্যাপ এখানে। তো ম্যাপ দেখে দেখে আমরা ম্যাপ এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভারতের, সবগুলো কিন্তু একসঙ্গে কমপ্লিট করতে চলেছি। দেখো, প্রথমেই আমাদের পড়তে হবে কি, ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান। ঠিক আছে, অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত যে অবস্থান, সেই অবস্থানটা প্রথমেই আমাদের পড়তে হবে। দেখো, অক্ষাংশগত অবস্থানে ভারত কি, ভারত আমাদের উত্তর গোলার্ধের পূর্ব অংশে অবস্থিত। অর্থাৎ আমরা জানি যে এটা মূলমধ্যরেখা, এটা নিরক্ষরেখা, পৃথিবীকে 4টা গোলার্ধে ভাগ করে। এর মধ্যে ভারত কোন পার্টে পড়ে? এই যে উত্তর পূর্ব যে গোলার্ধ, এই উত্তর পূর্ব গোলার্ধের পার্টে কিন্তু পড়ে। ঠিক আছে, তাই বলা হয়েছে এখানে উত্তর গোলার্ধের, এটা উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধের পূর্ব অংশে অবস্থিত। তোমাদের সুবিধার জন্য আরও এখানে একটা আমি গ্লোবের মতো এঁকে দিচ্ছি। দেখো, এই যে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে ভাগ করছে, এই উত্তর গোলার্ধে অবস্থিত। এবং মূল মধ্যরেখা কি করে, ভারতকে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে। তো এক্ষেত্রে কোন গোলার্ধে অবস্থিত? পূর্ব গোলার্ধে। এই জায়গায় রয়েছে কি, ভারত, আমাদের ভারতবর্ষ। তাই বলা হয়েছে উত্তর পূর্ব গোলার্ধ বা উত্তর গোলার্ধের পূর্ব অংশে অবস্থিত। এবার চলে যাই, ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে সেটার অক্ষাংশগত বিস্তার কত? 8°4' উত্তর অক্ষাংশ, যেটা কোথায়? কুমারিকা অন্তরীপ বা কন্যাকুমারিকা অন্তরীপ। এখান থেকে কত? 37°6' উত্তর অক্ষাংশ, যেটা ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটা হবে না, এখানে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। চলো এবার ম্যাপে দেখে নাও, কারণ এগুলো তো তোমরা বই তো এভাবে পাবে কিন্তু বুঝতে পারবে না, সেজন্য বুঝে নাও আগে ভালো করে। মনে রাখা সহজ কিন্তু বোঝাটা জরুরি খুব। দেখো, এই যে ভারতের মূল ভূখণ্ড কথাটা আছে না, ভারতের মূল ভূখণ্ড বললে আমরা কি বুঝবো? এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, এটা ভারতের মূল ভূখণ্ড। এছাড়াও কিন্তু ভারতের আর কতগুলো দ্বীপ রয়েছে, এই যে যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে রয়েছে কি মালদ্বীপ রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু দ্বীপ, আমাদের ভারতেরই এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু ভারতের মূল ভূখণ্ড বললে বুঝি কি আমরা? এই যে এই অংশটাকে বুঝি। তো এর মধ্যে ভারতের যে অক্ষাংশগত বিস্তার সেটা কত? এখানে রয়েছে যেটা কন্যাকুমারিকা অন্তরীপ, এখানে রয়েছে। এই কন্যাকুমারিকা অন্তরীপে ভারতের অক্ষাংশগত, এই কন্যাকুমারিকা অন্তরীপ বরাবর ভারতের দক্ষিণ দিকে যে অক্ষরেখাটা বিস্তৃত, সেটা কি 37°। দেখো, আগের পেজে আমি রেখেছি এটা 37°, ভারতের 8°4' উত্তর অক্ষাংশ থেকে কত? 37°6' উত্তর অক্ষাংশ। অর্থাৎ 37°6' উত্তর অক্ষাংশ কোথায় আছে? এই 37°6' উত্তর অক্ষাংশটা এখানে আছে। এই বরাবর ভারতের মূল ভূখণ্ড কি, দক্ষিণে 8°4' থেকে 8°4', দাঁড়াও রাউন্ডটা চেঞ্জ করি, 8°4' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে কত?
উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত কিন্তু ভারতের অক্ষাংশগত বিস্তার। এবার দেখো, এগুলো মনে রাখতে হবে, শর্ট প্রশ্নে চলে আসে এগুলো। এবার দ্রাঘিমাগত বিস্তার কত? দ্রাঘিমা অনুযায়ী ভারত 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে, যেটা কোথায় আছে, যেটা রয়েছে গুজরাটে, গুজরাটের পশ্চিম সীমা, গুহা মটর বলে এই জায়গাটাকে, গুহা মটর থেকে 97°97°25' পূর্ব দ্রাঘিমা, যেটা কোথায়, অরুণাচল প্রদেশের পশ্চিম, যেটা অরুণাচল প্রদেশের এখানে পশ্চিম সীমা চলে এসেছে, এটা পূর্ব সীমা হবে, এটা কিন্তু পূর্ব সীমা হবে, পূর্ব সীমা পর্যন্ত কিন্তু বিস্তৃত। এর বিস্তার উত্তর দক্ষিণে 3124 এবং পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ভারতের দ্রাঘিমাগত অবস্থান কত? 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, দেখো কত, তাহলে এই যে এখানে গুজরাট রয়েছে, গুজরাটের এই অংশে যে দ্রাঘিমাটা বিস্তৃত, এর মান কত? এর মান হলো 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশে কত? 97°97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কিন্তু বিস্তৃত। এবার এখানে পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুটাও এখানে চলে আসে। তো গুজরাটের এই পশ্চিমতম যে বিন্দুটা রয়েছে তার নাম কি? যেটার নাম কি? গুহা মটর, গুহা মটর। আর পূর্বতম যে বিন্দু রয়েছে যেটা অরুণাচল প্রদেশ, তার নাম কি? তার নাম হলো কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। এটা হলো ভারতের পূর্বতম বিন্দু এবং এই বরাবর যে দ্রাঘিমা রেখাটা আছে সেটা হলো মান কত? 97°25' পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, আর কি পড়লাম আমরা? এখানে অবশ্যই আমাদের পড়তে হবে এই যে পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু, ভারতের পূর্ব পশ্চিমে যে বিস্তার সেটা কত? পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার হলো কত? দেখো, পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। এই যে এরকম একটা রেখা যদি টানি আমরা পূর্বতম বিন্দু আর পশ্চিমতম বিন্দুকে যুক্তকারী, তাহলে সেটা কত বড় হবে? 2933 কিলোমিটার হবে। এবং মূল ভূখণ্ডকে উত্তরতম বিন্দু থেকে দক্ষিণতম বিন্দু, উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল থেকে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ। এই কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তার কত? এই উত্তর দক্ষিণে বিস্তার হলো 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। ঠিক আছে, এটাও পরীক্ষায় চলে আসে, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, ভারতবাসী হিসেবে ওটা জানা জরুরি। এবার ভারতের ক্ষেত্রমান, অর্থাৎ এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, ভারতের ম্যাপে ভারতের মোট আয়তন কত, ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল কত? 32,87,263 বর্গ কিমি। এটা ভারতের মোট ক্ষেত্রফল। ঠিক আছে, দ্বীপ সমূহ, দ্বীপ যে আছে ভারতের, যে দ্বীপগুলো আছে, দ্বীপগুলোর ক্ষেত্রফল নিয়ে টোটাল ক্ষেত্রফল হলো 32,87,263 বর্গ কিমি, যা পৃথিবীর যে মোট আয়তন বা মোট ক্ষেত্রফল তার কতটা? তার 2.4%। ঠিক আছে, মনে থাকবে। আর আয়তনের গত দিক থেকে বা আয়তনগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে ভারত যে আমাদের দেশ, এই ভারতবর্ষ কত আয়তনের দিক থেকে? সপ্তম বৃহত্তম। এবং এশিয়ার মধ্যে যদি দেখি আমরা, গোটা পৃথিবীর মধ্যে দেখলে আয়তনের দিক থেকে সপ্তম, এবং এশিয়ার মধ্যে দেখলে তৃতীয় অবস্থানে রয়েছে। তো সপ্তম বলতে এখানে এই প্রশ্নটা আমাদের প্রথমের দিকে যে 6টা দেশ রয়েছে সেটাও জানা জরুরি। অবশ্যই সবথেকে বড় রাশিয়া, তারপরে কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরে কি? ভারতবর্ষ সপ্তম বৃহত্তম দেশ। এবং এশিয়ার মধ্যে তৃতীয়। তো এশিয়ার মধ্যে প্রথম দ্বিতীয়তে কি রয়েছে? এশিয়ার মধ্যে দেখো প্রথমে রয়েছে রাশিয়া, অবশ্যই, তারপরে চীন, তারপরে কিন্তু ভারতের অবস্থান।
তো এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম এবং গোটা পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম মহাদেশ। আর কি কি মনে রাখবে, এই যে বললাম উত্তর দক্ষিণে বিস্তার, পূর্ব পশ্চিমে বিস্তার, আর এর আগের পেজে আমরা দেখলাম যে অক্ষাংশগত ও দ্রাঘিমাগত যে অবস্থান, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার স্থল সীমা, দেখো স্থল সীমা এবং জল সীমার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। ভারতের যে স্থল সীমা রয়েছে, অর্থাৎ স্থলভাগে যে অন্যান্য দেশের সঙ্গে যে সীমানা আছে, তার মোট দৈর্ঘ্য কত? 15,200 কিমি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং জল সীমার দৈর্ঘ্য, এটা মূল ভূখণ্ড আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ আছে, এইগুলো সহ ভারতের জল সীমার দৈর্ঘ্য কত? 7,517। তোমাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো প্রথমে স্থল সীমাটাই দেখে 15,200 কিলোমিটার। অর্থাৎ এখানে এটাই বলা আছে যে স্থলভাগে দেখো, এদিকে কিন্তু ভারতের দক্ষিণ অংশ এবং দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অংশ কিন্তু পুরোটাই কি জলভাগ দ্বারা ঘেরা আছে। তো ভারতের স্থল সীমা মূলত কোন দিকে? এই যে পাকিস্তানের দিকে, তারপরে এদিকে চীনের দিকে, নেপাল, ঠিক আছে, ভুটান, এদিকে আবার চীন, মায়ানমার আর বাংলাদেশ মিলে ভারতের যে স্থলভাগের যে সীমার দৈর্ঘ্য, এটা টোটাল কত? 15,200 কিলোমিটার, এটাই বলা আছে। ঠিক আছে। আর জলভাগের দিকে বিস্তার কত? ভারতের জলভাগের দিকে স্থলভাগের মোট দৈর্ঘ্য বা বিস্তার হলো কত? 7,517 কিলোমিটার। এটা কিন্তু কি আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ আছে, এই দ্বীপপুঞ্জগুলোর যে সীমানা রয়েছে, জলসীমা, সেগুলো সহ। অর্থাৎ এই যে জলভাগের দিকে সীমানার দৈর্ঘ্যটার কথা বলা হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কি এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সীমানাগুলো, এগুলোও যোগ করা আছে কিন্তু। এই সবগুলো যোগ করে কত কিলোমিটার? এই সবগুলো যোগ করে হলো, দেখো এটা মার্ক করে নাও, তোমরা লিখে নাও এখানে সবাই খাতায়, যে 7,517 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট স্থল সীমা। ঠিক আছে। এখান থেকে মনে রাখবে, এই যে পার্টটা আজকে পড়াচ্ছি, এখান থেকে মূলত শর্ট প্রশ্ন তোমাদের হয়, আর এরপরে কিছু 2 নম্বরের প্রশ্ন আছে যেগুলো দেখিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 100% কমন পাবে। ঠিক আছে। এবার ভারতের উত্তরতম স্থান জম্মু কাশ্মীর, ইন্দিরা, এগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যদি দক্ষিণতম বিন্দু বলি, তাহলে সেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। আর এখানে অবশ্যই দেখো পশ্চিমতম স্থান গুজরাটের গুহা মোটর, আর পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু। এগুলো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কিন্তু। ঠিক আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, লিখতে পারো। এবার দেখো, তারপরে যেটা তোমাদের আমি বললাম যে দক্ষিণতম বিন্দু আর মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়, পরীক্ষার সময় ভুল উত্তর করে দেয়। ভালো করে জানতে হবে যে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে হবে কিন্তু কি কন্যাকুমারিকা। ঠিক আছে, কন্যাকুমারিকা হবে। আর যদি বলে শুধু বলে দক্ষিণতম বিন্দু, তাহলে কিন্তু হবে কি ইন্দিরা, এখানে আছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট মনে রাখবে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, হলো। এবার দেখি তারপরে কি আছে। এবার চলে আসে, দেখো এটা বলে দিলাম আমি। এবার চলে আসে ভারতের সীমানা। এই যে ভারতের যে প্রতিবেশী দেশ, ভারতের পাশাপাশি অনেকগুলো প্রতিবেশী দেশ আছে। ঠিক আছে, সেই 9টা প্রতিবেশী দেশ আছে। এই 9টা প্রতিবেশী দেশের সঙ্গে তার মধ্যে আমাদের স্থলভাগে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, ঠিক আছে, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, আর এদিকে মায়ানমারের সঙ্গে ও এদিকে আফগানিস্তানের সঙ্গে কিন্তু আমাদের স্থল সীমা কিন্তু আমাদের দেশ কিন্তু শেয়ার করে। এই স্থল সীমানাগুলোতে এই প্রত্যেকটা সীমানাতেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কিন্তু ভারতের সঙ্গে লড়াই, যুদ্ধ, মারামারি হয়ে থাকে। আর এই সীমানাগুলো যখন নির্ধারণ করা হয়েছিল, তার কতগুলো কিন্তু নাম দেওয়া হয়েছিল। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ছকটা তোমরা লিখে নিতে পারো, অবশ্যই লিখে নাও, আমি বলবো, কারণ এখান থেকে অনেকবার মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রশ্ন এসেছে। প্রথমেই যে সীমানাটার নাম আছে, দেখো খুব আমাদের রাইভেলারি, খুব আমাদের শত্রু দেশ, যার সঙ্গে সবসময় কেচার লেগেই আছে, এলওসি লাইন অফ কন্ট্রোল, যেটার পুরো নাম। এটা কোথায় আছে? ভারত আর পাকিস্তানের কাশ্মীরের মাঝে আছে।
দেখো কাশ্মীর কোথায়, এই হলো কিন্তু জম্মু কাশ্মীর, যেটা বর্তমানে কিন্তু দুটা ইউটিতে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে গেছে। তো আগে জম্মু কাশ্মীর একটাই ছিল রাজ্য হিসেবে। তো ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীরের মাঝখানে কিন্তু এখানে রয়েছে কি, এখানে রয়েছে LOC, লাইন অফ কন্ট্রোল। মনে থাকবে, দেখো ভারতের কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীর। এই LOC সম্পর্কে যদি একটু বলতে হয় তাহলে একটা অনেকটা বড় গল্প হয়, আমি শর্টে বলে দিচ্ছি। LOC হলো কি, যখন ভারত স্বাধীন হয় তখনও কিন্তু জম্মু কাশ্মীর কিন্তু ভারতের সঙ্গে, জম্মু কাশ্মীর যে রাজ্য ছিল স্বাধীন রাজ্য, সেখানকার রাজা ছিল হরি সিং। তিনি কিন্তু তখনও সে স্বাধীন রাজ্য হিসেবে স্বাধীন প্রদেশ হিসেবেই ছিল। তো তিনি কিন্তু ভারতের সঙ্গেও যুক্ত হয়নি, পাকিস্তানের সঙ্গেও কিন্তু যুক্ত হয়নি। আর এদিকে আমাদের দেশে অলরেডি পার্টিশন হয়ে গেছে। তো সেই সময় পার্টিশনের পরে, ভাগ হয়ে যাওয়ার পরে পাকিস্তান কী করলো, রাতারাতি জম্মু কাশ্মীরে অ্যাটাক করলো এবং তাদের আর্মি কী করলো, এদিকে জম্মু কাশ্মীরের এই উত্তর পশ্চিম অংশের অনেকটা জায়গা কিন্তু দখল করলো। আর যেটাকে প্রতিরোধ করা রাজা হরি সিংয়ের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে গেছিল। তারপরে তিনি যখন ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেন, ভারতের সংবিধানে স্বাক্ষর করেন, ভারতের সঙ্গে চুক্তি করেন যে তিনি ভারত দেশের অন্তর্ভুক্ত একটি রাজ্য হিসেবে জম্মু কাশ্মীরকে যুক্ত করতে চান, তখন কিন্তু তারপরে কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই কাশ্মীরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আর্মি পাঠিয়েছিলেন। আর ততক্ষণে কাশ্মীরের অনেকটাই অংশ উত্তর পশ্চিম দিকের অংশ কিন্তু অলরেডি পাকিস্তান তখন দখল করে নেয়। তো এই একটা জায়গা যেটা বিবাদ সব সময় সেই যুগ যুগ ধরে, মনে করো স্বাধীনতার পর থেকেই, যুগ যুগ একটু ভুল বললাম, স্বাধীনতার পর থেকেই কিন্তু এই জায়গাটা নিয়ে কিন্তু খুব সমস্যা, কেচাল ঝামেলা, যুদ্ধ লেগে গেছে। এখানে অনেকবার যুদ্ধ হয়েছে, 1999 সালে কারগিলের যুদ্ধ হয়েছে। তো এই যে লাইনটা অলিখিত বলা যায়, এটা একটা সীমানা যেটা নিয়ে আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই ঝামেলাটা চলে গেছে। এই সীমানাটাকেই বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এর একদিকে আছে ইন্ডিয়ান আর্মি, আরেকদিকে আছে পাকিস্তান রেঞ্জার্স। ঠিক আছে, এখানে সিয়াচেন হিমবাহ আছে, সিয়াচেনে সবসময় পাহারা দিচ্ছে আমাদের আর্মিরা। আর এরপরে চীনও কিন্তু, চীন যে দেশটা আছে এটাও কিন্তু পাকিস্তানের থেকে কম নয়। এরাও কি করেছে, এরাও জবরদস্তি এই বর্তমানে ইউনিয়ন টেরিটরি যে লাদাখ আছে, লাদাখের দিকে অনেকটা জায়গা কিন্তু এরা অলরেডি কিন্তু ওরা ক্যাপচার করে রেখেছে জবরদস্তি। তো এই জায়গাতে আরেকটা কিন্তু অলিখিত লাইন কিন্তু, বা এখানে বাউন্ডারি তৈরি হয়ে গেছে। যেই বাউন্ডারিটার নাম কি, এই বাউন্ডারিটার নাম আবার কি দেওয়া হয়েছে, এই বাউন্ডারির নাম কিন্তু LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে আছে কি LOC, লাইন অফ কন্ট্রোল, আর চীনের সঙ্গে রয়েছে কি LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, এরপর আছে কি 3 নম্বর, দেখো এগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের ভূগোল পড়ার সময় তোমাদের ম্যাপ পয়েন্টিংও সঙ্গে সঙ্গে করতে হবে, কারণ এই যে জায়গাগুলো আমি ম্যাপে দেখাচ্ছি এগুলোই ম্যাপ পয়েন্টিংয়ে আসে বারবার ঘুরে ফিরে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর আছে কি র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোথায় আছে, তো ব্রিটিশ একজন সার্ভেয়ার ছিলেন র্যাডক্লিফ। তিনি কি করছিলেন, ভারত যখন স্বাধীনতা ভারতকে প্রদান করছে সেই সময় কিন্তু ভারত আর পাকিস্তানকে ওরা তো পার্টিশন করে দিয়ে গেছিল। তো ওরা কি করেছিল, ওখানে ওই স্থানে না গিয়েই কিন্তু একটা সীমানা কিন্তু তারা ম্যাপের মধ্যে এঁকে দিয়েছিল। তো ওনার নাম অনুসারে এই সীমানাটার নাম হলো র্যাডক্লিফ, যেটা কোথায়, এই যে যেখানে LOC, অন্য কালি দিয়ে দেখাই, যেখানে LOC শেষ হচ্ছে ওখান থেকে শুরু করে এই যে সীমানাটা আছে পাঞ্জাব, রাজস্থান, এই গুজরাট পর্যন্ত, এই সীমানাটার নাম কি, এই সীমানাটার নাম হলো র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, সরি, র্যাডক্লিফ লাইন, এই সীমানাটার নাম র্যাডক্লিফ লাইন। এই যে আমি লিখি 3 নম্বর, ঠিক আছে, এটা হলো র্যাডক্লিফ লাইন। এরপর আছে কি ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন, দেখো এখানে আরেকটু কিন্তু সীমানা বাকি থাকলো, এটা বলছি আমি এখানে, এটাই বলে দিই আগে, শেষ করে দিই পাকিস্তানের সীমানাটা। এখানে গুজরাটের যে কচ্ছ জেলা আছে, কচ্ছের রণ আছে এখানে, এই কচ্ছ জেলার কচ্ছের রণ অংশে ভারতের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা কর্দমাক্ত, কচ্ছের রণ একটা কর্দমাক্ত জায়গা, সেখানে কিন্তু আরেকটা সীমানা আছে।
এই সীমানাটা সেই সীমানাটার কিন্তু আলাদা নাম আছে। এই সীমানাটার নাম আবার কি 24 ডিগ্রি প্যারালাল, 24 ডিগ্রি প্যারালাল, ঠিক আছে। আর তো এখানে পাকিস্তানের সঙ্গে সীমানাগুলো শেষ হয়ে গেল, যেটা হলো কত নাম্বার, এটা 6 নম্বরে আছে, 6 নম্বর এটা। এবার দেখো চীনের সঙ্গেও কিন্তু ভারতের সীমানা, আমরা চীনের সঙ্গেও এখানে আছে ভারতের সীমানা। তো এখানে চীনের সঙ্গে যে ভারতের সীমানা সেটা কোথায় দেখো, এখানে আমরা দেখলাম জম্মু কাশ্মীর একটা এলএসি, আর কোথায় এই যে অরুণাচল প্রদেশে, এই অরুণাচল প্রদেশেও কিন্তু চীনের সঙ্গে ভারতের একটা সীমানা আমরা দেখতে পাচ্ছি। এই সীমানাটার নাম কি, এই সীমানাটার নামই হলো ম্যাকমোহন লাইন, ঠিক আছে, ম্যাকমোহন লাইন, ঠিক আছে। এরপরে আর কি, এরপরে আরেকটা সীমানা আছে যেটা বর্তমানে আমাদের অধিকারে নেই যেই জায়গাটায়, তবু আমাদের এটা পড়তে হবে, যেটা হলো ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন কোথায় আছে দেখো, এদিকে পাকিস্তানের উপর দিকে, জম্মু কাশ্মীরের উপর দিকে পাকিস্তানের পরে কিন্তু আফগানিস্তান রয়েছে দেশটা, সেই আফগানিস্তানের সঙ্গেও কিন্তু হিসেব মতো আমাদের জম্মু কাশ্মীর, এখানেও কিন্তু আফগানিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীরের একটা সীমানা কিন্তু আছে। সেই সীমানাটার নামই কি, সেই সীমানাটার নাম হলো ডুরান্ট লাইন। দেখো 5 নম্বরে আছে, এটার নাম হলো ডুরান্ট লাইন, ঠিক আছে। এটা কোথায় তাহলে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে হয়ে গেল। এরপরে 7 নাম্বার দেখো লাস্ট যেটা আছে, সেটা হলো আদম ব্রিজ ও পক প্রণালী। এই আদম ব্রিজ ও পক প্রণালী কোথায় আছে, শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে, এই যে এই স্থানে রয়েছে, এই জায়গাটায় রয়েছে আদম ব্রিজ। আর এখানেই আরেকটা প্রণালী রয়েছে। প্রণালী কথাটার অর্থ হলো জল, একটা সংকীর্ণ জলভাগ দ্বারা বিচ্ছিন্ন একটা এলাকা, মানে দুটো ভূখণ্ড যখন একটা সংকীর্ণ জলভাগ দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে কিন্তু প্রণালী বলা হয়। এখানেই আছে কি, এখানেই আছে পক প্রণালী, এটাও গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, হয়ে গেল। এরপরে ভারতের সীমানা, ভারতের সঙ্গে অন্যান্য আমাদের প্রতিবেশী দেশের সীমানা কিন্তু আমরা পড়ে ফেললাম। এরপরে যেটা আছে সেটা আসে হলো ভারতের রাজ্য পুনর্গঠন। এই যে ভারত যে স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট, তখন কিন্তু ভারতে এতগুলো রাজ্য কিন্তু তখন ছিল না। তার পরবর্তীকালে কিন্তু এতগুলো রাজ্য গঠিত হয়। বর্তমানে ভারতে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই রাজ্যগুলো যখন ছিল না তখন ভারত কীরকম ছিল, তখন ভারতে এরকম ছিল কিন্তু দেখতে। তখন 550টা দেশীয় করদ রাজ্য ছিল, ঠিক আছে। এছাড়াও চিফ কমিশনার শাসিত অঞ্চল ছিল, ঠিক আছে। তো এগুলোকে কিন্তু পরবর্তীকালে দাদা ভাই নৌরোজি, যিনি ভারতের লৌহ মানব, তিনি কিন্তু ভুল বললাম, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব বা ভারতকে যিনি যুক্ত করতে, ভারতের ইউনিটি তৈরি করতে, রাজ্যগুলোকে একত্রিত করতে কিন্তু যিনি ভূমিকা পালন করেছিলেন, তার ভূমিকা কিন্তু রয়েছে এখানে। তার পরবর্তীকালে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়, যার মাধ্যমে কিন্তু সেই কমিশন কিন্তু গোটা ভারতকে কতগুলো আলাদা আলাদা রাজ্যে বিভক্ত করে সুনির্দিষ্টভাবে কতগুলো সীমানা কিন্তু অঙ্কন করে, যে এই রাজ্যগুলো আলাদা আলাদা হয়ে যায়। সেই সময় কিন্তু ভারতে রাজ্যের সংখ্যা বেশি ছিল, ঠিক আছে। পরবর্তীকালে অনেকবার ভারতের রাজ্যগুলো পুনরায় কম বেশি হয়েছে বিভিন্ন সময়ে, এর পরের স্লাইডে তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো তখন কিন্তু ভারতের রাজ্যগুলো এরকম ছিল, ঠিক আছে। তার পরবর্তীকালে রাজ্য পুনর্গঠন হওয়ার পরে ভারতের বর্তমানে ম্যাপটা কিন্তু এরকম হয়েছে। এর পরবর্তীকালে অনেকবার বললাম যে বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে আমাদের দেশ আবার পুনরায় গঠিত হয়। তো এখানে কি আমাদের পড়তে হবে, যে রাজ্য পুনর্গঠন ব্যাপারটা জানতে হবে। এই রাজ্য পুনর্গঠন ব্যাপারটা কি, যে ভারত যখন স্বাধীন হয় এতগুলো রাজ্য ছিল না, তো রাজ্যগুলোকে পুনরায় কিন্তু পরিচালনার জন্য দেশের প্রশাসনকে, দেশের অর্থনৈতিক উন্নতিকে বজায় রাখার জন্য কিন্তু পুনরায় গঠিত করার প্রয়োজন কিন্তু দেখা দেয়। আর সেই সময়ে তখন কি করলো, স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থার সুবিধার্থে অঙ্গরাজ্যগুলির পুনর্গঠনের প্রয়োজন কিন্তু অনুভব করলো,
ঠিক আছে, সেই সময়কার নেতারা। এই কারণে 1953 সালে ভারতের একটি কমিশন স্থাপিত হয়, ভারতে একটি কমিশন গঠন করা হলো। আর এই কমিশনটাই কি রাজ্য পুনর্গঠন কমিশন, যাদের কাজ ছিল কি ভারতের যে রাজ্যগুলো বিচ্ছিন্নভাবে ছিল, বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল, ছোট ছোট অসংখ্য ভাগে বিভক্ত ছিল, ছোট ছোট রাজা মহারাজার অধিকারে ছিল ছোট ছোট দেশ, ছোট ছোট প্রদেশ, সেই প্রদেশগুলোকে নিয়ে একটা রাজ্য গঠন করার জন্য কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন 1953 গঠিত হয়। এবার এই কমিশনের উপরে দায়িত্ব পড়লো যে তারা কীভাবে ভারতকে এতগুলো রাজ্যে বিভক্ত করবে। তো সেই কমিশন কি করলো, যে কমিশন করলো যে কিভাবে আমরা রাজ্যগুলোকে পুনর্গঠন করবো, এটা বিশাল প্রশ্ন হয়ে যায়। তখন তারা কি করলো, তখন তারা ভারতের বিভিন্ন প্রান্তের ভাষাকে, মূলত প্রধানত ভাষাকে তারা মূল পয়েন্ট হিসেবে দেখলো, যে কোন রাজ্যের বা আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলে। তো মেজরিটি মানুষ, বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে এক একটা কিন্তু রাজ্য গঠন করা কাজ কিন্তু শুরু করলো। এছাড়াও কি ভাষার পাশাপাশি তারা কি দেখলেন, সংস্কৃতিকে গুরুত্ব দিলেন, অর্থাৎ সেখানে কি ধরনের আচার অনুষ্ঠান প্রচলিত, কী ধরনের খাদ্যাভ্যাস, কী ধরনের বিভিন্ন রকম বিবাহ রীতি রেওয়াজ প্রচলিত সমাজে, তার উপর একটা গুরুত্ব দিলেন। যেমন বাঙালিদের দুর্গাপূজা, ঠিক আছে, বাঙালির বিবাহ রীতি, তোমরা যে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার বিবাহ রীতি দেখো, অনেক বিস্তার পার্থক্য কিন্তু, ঠিক আছে। এই সমস্ত সাংস্কৃতিক দিক, তারপরে ভাষাগত পার্থক্য, প্রত্যেকটা রাজ্যে তোমরা এক একটা রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাংলা ভাষায় কথা বলি, এই রাজ্যের সীমানায় অতিক্রম করে তোমরা বিহারে চলে যাও, ঝাড়খণ্ডে চলে যাও, উড়িষ্যায় চলে যাও, দেখবে ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ভাষার, মূলত ভাষা এবং তার পাশাপাশি কি সংস্কৃতি, এছাড়াও প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অবস্থান, এই বিভিন্ন দিকগুলো বিচার করে তারা কিন্তু রাজ্যগুলোকে পুনর্গঠন করলেন, ঠিক আছে, রাজ্যের সীমানা নির্ধারণ করলেন এবং রাজ্যগুলিকে নতুন নতুন নামও দিলেন। 1956 সালে রাজ্য পুনর্গঠনের সময় ভাষার উপরও কিন্তু গুরুত্ব বেশি আরোপ করা হয়েছে, এটা বললাম। কিন্তু পরবর্তীকালে সংস্কৃতি, প্রশাসনিক সুবিধার উপরও গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীকালে একটা সমস্যা যেটা দেখা দিল, যে দিল্লি তো এখান থেকে শাসন কার্য পরিচালনা, গোটা দেশকে পরিচালনা করার জন্য একটা ভালো সমস্যার ব্যাপার আছে। তো এক্ষেত্রে রাজ্যগুলোকে কিন্তু প্রশাসনিক সুবিধার জন্যও কিন্তু কতগুলো, যেন প্রত্যেকটা রাজ্যে একটা করে শহর থাকে, এভাবে কিন্তু কতগুলো ভারতকে কিন্তু এরকম করে ভারতের রাজ্যগুলোকে পুনরায় একটা নতুন রূপ দেওয়া হলো, ঠিক আছে। এবং ভারতের রাজ্যগুলি বর্তমানে যে ম্যাপ দেখতে পাচ্ছ, এরকম 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ধীরে ধীরে পরিণত হলো ভারত। তারপরে দেখো এখানে এই ম্যাপে পাশাপাশি দুটো ম্যাপ রেখেছি। এই ম্যাপটা কবেকার, 1956 সালে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন যখন তাদের কাজ করছিল সেই সময়কার ম্যাপ। এবং এটা কখন, এটা বর্তমানে একদম লেটেস্ট ম্যাপ, যেটা আমাদের এটা লেটেস্ট ম্যাপ। তো পরবর্তীকালে 1956 সালের পরবর্তীকালে ওটাই লাস্ট ছিল না, তার পরবর্তীকালে বহুবার ভারতের রাজ্যগুলো কিন্তু পুনর্গঠিত হয়। তো সেই সময় রাজ্যগুলোর নাম কিছুটা এরকম ছিল, রাজ্যগুলোর নামগুলোও পরিবর্তন হয়েছে, যেমন মহীশূর ছিল, ঠিক আছে, মাদ্রাস ছিল, বম্বে ছিল, ঠিক আছে, তারপরে ঠিক আছে, এভাবে দেখো উত্তরপ্রদেশের চেহারা কীরকম ছিল, দেখো এখানে উত্তরাখণ্ড ছিল না, হিমাচল প্রদেশ, দেখো উত্তরপ্রদেশ ভেঙে কিন্তু উত্তরাখণ্ড হয়। তারপরে দেখো উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো দেখো, এখানে অরুণাচল প্রদেশ নেই, মণিপুর মিজোরাম নেই, ঠিক আছে, মেঘালয় নেই। তো পরবর্তীকালে কিন্তু রাজ্য পুনর্গঠন হওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো আবার রাজ্যগুলো বিভক্ত হয়ে যায়, 7টা রাজ্যে পরিণত হয়। উত্তর পূর্বের বা নর্থার্ন সিস্টার বলা হয় এদেরকে কিন্তু একসঙ্গে, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো ম্যাপই। অবশ্যই ভারতের ভূগোল পড়ার সময় ম্যাপ চোখের সামনে রেখে, হাতের পাশে রেখে কিন্তু পড়তে হবে। দেখো এখানে আরও একটা ম্যাপ, আমি সুন্দর ম্যাপ রেখেছি, যেটা 1947-এ পার্টিশনের আগে, এবং এটা তারও আগেকার, তার পরবর্তীকালে এখানে ভারত যখন বিভিন্ন সময়ে বিভক্ত হয়েছে, রাজ্যগুলো পুনর্গঠিত হয়েছে, সেই সাল অনুসারে এই ম্যাপটাতে কিন্তু দেওয়া আছে কোন রাজ্য কত সালে গঠিত হয়েছে, এই ম্যাপে কিন্তু এগুলো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, দেখো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, তারপরে ছিটমহল এবং নেফা আছে। এই ছিটমহল হলো কখনো কখনো কি একটা দেশের, বিশেষত আমাদের দেশে কি হয়, আমাদের দেশ যখন বিভক্ত হয়েছিল তখন ভারতের কিছু অংশ, কিছু কিছু ছোট ছোট এলাকা বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশের কিছু কিছু এলাকা ভারতের সীমানার ভিতরে, গণ্ডির ভিতরে কিন্তু থেকে যায়।
সেই ছিন্ন অংশগুলো, ছিন্ন যে ভূখণ্ড যেগুলো মূল ভূখণ্ডের সঙ্গে কানেক্টেড না, অন্য দেশের বাউন্ডারির ভিতরে থাকছে, তাদেরকে বলা হচ্ছে ছিটমহল। তো 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, সেই সময় র্যাডক্লিফ মানচিত্র বিভাজনের মধ্য দিয়ে ছিটমহলের কিন্তু উৎপত্তি হয়। তখনকার ভারতের কোচবিহারের জমিদারি 8টি অঞ্চল তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে যায়, আর পূর্ব পাকিস্তানের কিছু অংশ ভারতের মধ্যে এসে যায়। ঠিক আছে, পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশ। ঠিক আছে, র্যাডক্লিফ হলেন নষ্টের গোড়া। এমনভাবে তিনি ভারতের সীমানা নির্ধারণ করলেন যে এতগুলো সমস্যা কিন্তু তৈরি হলো। ছিটমহল নিয়ে সমস্যা আরেকটা ভিডিওতে আমি ভালো করে বলবো। এরপর দেখো নেফা, একটু আগেই তোমাদের ম্যাপে দেখলাম নেফা নর্থ, এই পুরো নাম হলো কি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা 1957-এ তৎকালীন আসাম রাজ্যের উত্তর পূর্ব অংশ নিয়ে কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে, তখন কিন্তু অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা কিন্তু ছিল না, এদের সবগুলোকে একসঙ্গে কি নেফা বলা হয়েছিল। এটি ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল, ইউটি ছিল এটা। 1970 সালে এই কেন্দ্রশাসিত অঞ্চলের নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ। নেফা থেকে নাম হয়ে গেল কি অরুণাচল প্রদেশ। দেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত হয়, এখানে প্রথম সূর্যোদয় হয়, আমরা জানি অরুণাচল প্রদেশ নামটাতেই বোঝা যাচ্ছে অরুণ কথার অর্থ হলো সূর্য, তো সূর্য, প্রথম সূর্যের আলো অরুণাচল প্রদেশেই পড়ে, আমাদের পূর্বতম রাজ্য। আর এই অঞ্চলে তাই নাম রাখা হলো কি অরুণাচল প্রদেশ। 1987-এ অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বর্তমানে এটা কিন্তু একটা রাজ্য। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো, এরপর কি রয়েছে, এটাই আজকে তোমাদের লাস্ট টপিক। এখানে দেখো সার্ক পড়াবো, তারপরে এরপরের দিন আমরা কিন্তু ভারতের প্রাকৃতিক পরিবেশ শুরু করে দেবো, যেখানে ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা পড়তে শুরু করব। সার্ক, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস সার্ক। এই সার্ক জিনিসটা কি? সার্ক হলো একটা সংস্থা যেটা মূলত আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি রয়েছে, সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির স্বার্থেই কিন্তু গঠন করা হয়। এই সার্কের পুরো নাম কি? এই সার্ক শব্দটা তোমরা আগেও পড়েছো। এই সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ইম্পর্টেন্ট, পুরো নামটা পড়তে হবে। এর স্থাপন কবে স্থাপিত হয়? 8ই ডিসেম্বর 1985-এ বাংলাদেশের ঢাকায় একটা সম্মেলনে কিন্তু এর সার্কের জন্ম। বর্তমানে এর সদস্য দেশ কয়টি? বর্তমানে এর সদস্য দেশ কিন্তু 8টি। এই সদস্য দেশগুলোর নাম ইম্পর্টেন্ট। সদস্য দেশগুলো কি কি? অবশ্যই আমাদের ভারত, দেখো ম্যাপে দেওয়া আছে সুন্দর করে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এখানে আছে কি মালদ্বীপ। এই 8টা দেশ কিন্তু সার্কের সদস্য। মজার ব্যাপার হলো পরীক্ষায় প্রশ্ন চলে আসে আমাদের খুব পার্শ্ববর্তী একটা প্রতিবেশী দেশ মায়ানমার। এই মায়ানমার কিন্তু সার্কের অন্তর্ভুক্ত নয়, এই মায়ানমার কিন্তু সার্কের অন্তর্ভুক্ত নেই। এটা অনেক সময় এরকম করে প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নেই, তো উত্তর হয়ে যাবে তখন কিন্তু মায়ানমার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে? নেপালের কাঠমান্ডুতে আছে। এবার সার্ক কেন গঠিত হলো, এর উদ্দেশ্য কি? সার্ক যদি লেখে, টিকা লেখো বা সার্ক সম্পর্কে লেখো, তো এইভাবে পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে। উদ্দেশ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদের নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা, আঞ্চলিক সহযোগিতা, বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা, চিকিৎসা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে শুরু করে সব, খেলাধুলা থেকে সব কিছুতে নিজেদের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা, এবং যাতে অন্য দেশগুলো, যে শক্তিশালী দেশগুলো আছে, তারা যেন আমাদের ক্ষতি করতে না পারে, তাই সবাই মিলে একাঠা হয়ে একটা জোট গঠন করা মূলত। আর কি, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে এবং বিনিময়ে সাধন করা, অর্থাৎ আমরা নিজেদের মধ্যে যে আমাদের মধ্যে যে ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো আমরা নিজেদের মধ্যে শেয়ার করব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো উন্নত হবে, এই উদ্দেশ্যেই কিন্তু সার্ক গঠিত হয়। ঠিক আছে, দেখো এটা আমাদের লেটেস্ট ম্যাপ, যেটা এটা নিয়ে আসছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে গেল, আজকে ক্লাসে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা ভারতের প্রাকৃতিক বিভাগগুলো পড়ব, যেখানে এক এক করে কিন্তু খুব ইন্টারেস্টিং ক্লাস কিন্তু আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগলো ক্লাসটি। তো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, অন্য ক্লাসে। সবাই ততদিন না, সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।